আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহে আওয়ামী লীগ কেন্দ্রিক অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছি আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো প্রক্রিয়ায় হোক সরাসরি সে নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগ সমর্থিত লোকজন নির্বাচন করবে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও তিনি ভারতে যেসব মিটিং করছেন বলে খবর পাওয়া যায় সেসব মিটিংও তিনি এ ধরনের ইঙ্গিতে দিচ্ছেন। এর পাশাপাশি সারা দেশে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ মিছিল করছে। আওয়ামী লীগ চট্টগ্রামে একই দিনে 3 জায়গায় মিছিল করেছিল, ঢাকায় মিছিল করেছে, নোয়াখালীতে ঘটনা ঘটেছে এবং আদালত প্রাঙ্গণেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তারা মিছিল করেছেন। আমি যতটুকু খোঁজ রাখি এবং যতটুকু আমরা ধারণা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের এখন ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো হচ্ছে বা ছাত্রলীগের অথবা যুবলীগের মিছিল হচ্ছে, এই প্রত্যেকটা ঘটনার পেছনে ভারতে তাদের যোগাযোগ আছে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজন তারা ভারতে রেগুলার মিটিং করছেন। সেরকম আরেকটি ঝটিকা এবং চমক লাগানো মিছিল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একদম বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র টিএসসিতে ঘটেছে। আগে খবরটা আমরা একটু জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাস সহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার 2 মে সকাল 6টার দিকে এই ঘটনা ঘটে। আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের 19-20 সেশনের স্টুডেন্ট এবং মাইক্রোবাস চালক রুবেল, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই মিছিলে অংশ নিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হায়েস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলছেন যে রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মিছিলগুলো দিয়ে আওয়ামী লীগ কি সিগন্যাল দিতে চায়? আওয়ামী লীগ কি এমন বোঝাতে চায় যে তাদের উপরে নিষেধাজ্ঞা যেহেতু এখন তোলা হচ্ছে না এবং কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ফলে তারা এখন আস্তে আস্তে তাদের যে তৃণমূলে যে সমর্থন আছে সেই শক্তিটা তারা শো করতে চায়? এবং আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে প্রচন্ড কড়াকড়ির মধ্যেও ঢাকায় কয়েক হাজার মানুষেরও পর্যন্ত আওয়ামী লীগ মিছিল করেছিল। সেটা উত্তরাতে হয়েছে, তেজগাঁয়ে হয়েছে, খানিকটা অংশ বিজয় সরণি এলাকাতে হয়েছিল। ফলে সে কি এখন তার নিজের সাংগঠনিক শক্তিকে আস্তে আস্তে ঝালাই করার চেষ্টা করছে? এবং যেটা শোনা যায় যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করা না হয় তাহলে সে সাংগঠনিকভাবে চেষ্টা করবে। দেখেন, দেশে এখনো মাঠ পর্যায়ে সেনাবাহিনী রয়ে গেছে। অনেকেই ভাবেন, অনেকেই চিন্তা করেন যে নিশ্চয়ই কোনো একটা বিশেষ কারণ আছে যেই কারণে আজকে 2 বছর সেনাবাহিনী টায়ার্ড মাঠে থাকতে থাকতে তারপরও সেনাবাহিনীকে তুলে নেওয়া হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এখন এটা কি জঙ্গি সম্পৃক্ততার কারণে, নাকি দেশের অভ্যন্তরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আর ইউনূস সরকারের মতো নাই এখন। ইউনূস সরকারের সময় যে ভয়ঙ্কর অবনতি হয়েছিল সেই সিচুয়েশন তো বাংলাদেশ কাটিয়ে উঠেছে। এমনকি অনির্বাচিত সরকার যেখানে পুলিশ বাহিনীকে একেবারে অথর্ব বানিয়ে ফেলছিল, একটা নির্বাচিত সরকার এসে সে পুলিশ বাহিনীকে নিজের মতো করে গোছানোর চেষ্টা করছে। ফলে জঙ্গি তৎপরতার বাইরে আওয়ামী লীগকে কি মাথায় রেখে এমন যে সেনাবাহিনী এখনো মাঠে থাকতে হচ্ছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছোট্ট মিছিল, কিন্তু এই মিছিলে কি বড় কোনো ইঙ্গিত দিয়ে যাচ্ছে? সবাইকে এবং নমস্কার। আসলে আপনি যে শিরোনামটা প্রথমে দিয়েছেন চমৎকার দিয়েছেন যে বেআইনি গণভোট নিয়ে আমি আর মামুরা কি চায়, শিশু মুক্তিযোদ্ধা ও শিশুতোষ সংসদ। আসলে শিশুতোষ সংসদ হলেও ভালো হতো, কারণ শিশুতোষ সংসদ মানে সেটা শিক্ষার আসর, সেখান থেকে মানুষ শিখবে। সেই শিক্ষাটা তারা প্রাপ্ত কিশোর হবে, যুবক হবে, তরুণ হবে, প্রাপ্ত বয়স্ক হবে, কাজে খাটাবে। শিশুতোষ সংসদ কিন্তু একেবারে খারাপ না,
কিন্তু আমরা এখানে কিন্তু শিশুতোষ সংসদ দেখি নাই। এখানে কি দেখলাম? এখানে একটা মুসলেখা সংসদ দেখতেছি, যে এই সংসদ শুরু থেকেই আমি নাম দিয়েছি একটা মুসলেখা সংসদ। আপনি দেখেন এখানে জামাতের নেতা বলে, একবার বলে তারা জাকাত আইনে আমাদের খাওয়াবে, আবার তারা বলে ৭২-এর সংবিধান দরকার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, মানে মুসলেখার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার 2 in 1 না, তিনি হলেন 10 in 1, অথবা বলতে পারেন অল ইন ওয়ান। মানে তিনি প্রধানমন্ত্রী ছাড়া আর সবই। কেউ কেউ তাকে এখন প্রধানমন্ত্রীও মানা শুরু করে দিয়েছে। সব ব্যাপারে তিনি, বাংলাদেশের মাছের খবর কি, মাছের আবাদের খবর কি, বাংলাদেশের স্বাস্থ্যের খবর কি, বাংলাদেশের যাতায়াতের খবর কি, যানবাহনের খবর কি, সব তার কাছে খবর থাকে, সব উত্তর তিনি দেন। মানে তিনি শুধুমাত্র তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যতীত আর সব বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। আমরা এটা থেকে দেখলাম। তিনি বলেছেন যে এখন আর ইতিহাস অতীত নিয়ে মুক্তিযোদ্ধা না, এগুলো বলে বিতর্ক করে লাভ নাই। আওয়ামী লীগ যে টাকা লুট করেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এই ব্যাপারে তিনি খুব চিন্তিত। তিনি বলেছেন ৩০ লাখ কোটি টাকা আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার লুটপাট করেছে। আবার তার মন্ত্রী ২ কদম আগে নিকেল গায়া, মানে বড় মিয়া ছোট মিয়া সুবহানাল্লাহ, তার আরেক মন্ত্রী বলেছে সে আওয়ামী লীগ নাকি 65 নাকি 55 কোটি টাকা মেরে দিয়েছে। আবার এক জায়গায় তিনি বলেছেন 50 লাখ কোটি টাকা মেরে দিয়েছে। 50 লাখ, একবার 60 লাখ, একবার 30 লাখ, বুঝি না তারা নিজেরাই এগুলো কি সত্য বলে না মিথ্যা বলে, এটা তো বোঝা বড় মুশকিল। আপনি যেটা বললেন, এরা আমাদের সংবিধান নিয়ে, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে তারা ঠাট্টা মশকরার বিষয় বানিয়ে ফেলেছে। এই শিশুতোষ সংসদ যদি হতো আমার আপত্তি ছিল না। তারপর আমার ভাবির পোলাদের কথা বললেন, তারা তো এখন জাতীয় মহান নেতা। একজন তো মানে নজরুলের জাতীয় কবি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে কবর দেওয়াতে তার মান সম্মান বাড়ে নাই। মনে হয় যে নজরুলের ইজ্জত রক্ষার্থে তাকে দেওয়া হয়েছে। মানে তিনি নজরুলের চেয়েও মহান হয়ে গেছেন। কি তালিবর্ষ ও অন্তস্থাকের হাওয়া, এই কি ধরনের শব্দ তারা উচ্চারণ করে, যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, ভদ্র সমাজে আনা যায় না। নারীর প্রাইভেট পার্টস নিয়ে যারা স্লোগান দেয়, তাদের কবর নজরুলের পাশে যাওয়াতে নাকি নজরুলকে মানুষ চিনতে পেরেছে। এই হচ্ছে আমাদের দেশের এই শিশুতোষ সংসদ, শিশুতোষ রাজনীতি, আমার ভাবির পোলাদের বিপ্লবের এই হচ্ছে ফলাফল। এইখানে তারা অনেক কিছু বলবেই, বলতেই থাকবে, বলতে দেন। কারণ বাংলাদেশ হলো এমন একটা দেশ যেখানে কথা বলতে কোনো দেশেই ট্যাক্স লাগে না, কিন্তু যারা নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, তাদের কিন্তু শুধু ট্যাক্স না, তাদের জেল জরিমানা হয়। পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে বাংলাদেশের রাজনীতিবিদেরা অধিকাংশ জেলের ঘানি টানতো মিথ্যা কথা বলার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল করার জন্য না। ভুল হতে পারে, ভুল করলে তাকে ক্ষমা করা যায়, ভুল সংশোধন আছে, ভুল মানুষ করতেই পারে, কিন্তু অপরাধ করে তারা ফৌজদারি অপরাধ। এখানে আমাদের বিশিষ্ট আইনবিদ আছেন, কোন নেতা না, সাধারণ মানুষ। এখানেও যদি আমি একটা মিথ্যা কথা বলি, যেমন ধরেন আপনার নাম নিয়ে আমি উল্টা বললাম, আমি বললাম যে আপনি তো ভারতীয় কোন দলের অংশ, অথবা আপনাকে বললাম যে আপনি তো একটা নাম দিলাম দলের, বাংলাদেশে একটা অন্য দল করেন, এগুলো হচ্ছে মিথ্যা তথ্য। এর জন্য কিন্তু বাংলাদেশে শাস্তি হওয়ার অপশন আছে। প্রথমে আমাদের আইনবিদ আছে, তিনি জানেন যে প্রথমে উকিল নোটিশ দিবে, যদি ভদ্রলোক হয় প্রথমে সে ক্ষমা চাইবে, আর যদি ক্ষমা না চায় সরাসরি ফৌজদারি অপরাধ। এবং বিদেশে কিন্তু এগুলো জেল হয়ে যায়, এমনকি ভারতেও আপনি এগুলো বলে জেল হয়ে যাবে, আপনাকে ছাড় দিবে না। আমেরিকা, ইউরোপ, আমেরিকা, কানাডায় সভ্য দেশে তো আপনি ছাড় পাবেনই না, এমনকি ভারতেও আপনি ছাড় পাবেন না, মামলা হয়ে যাবে। ছোট একটা কথার কারণে আপনার এমপিত্ব চলে যেতে পারে, মন্ত্রিত্ব যাবে, জেলের ঘানি টানতে হতে পারে। কিন্তু আমাদের দেশে যা ইচ্ছে তাই বলা যায়। এই যে জামাতের এক নেতা বললো সে শিশু মুক্তিযোদ্ধা, ফাজলামি করার আর জায়গা পায় না, এরা শিশু মুক্তিযোদ্ধা। জামাতের আরেক নেতা বলেছে যে তারা নাকি আমাদের অস্ত্র দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতো, এটা আরেক ফাজলামি। মানে ফাজলামির তো একটা মাত্রা থাকা দরকার। তো এখন আপনারা লিখেছেন আমরা আর মামুরা, আসলে আমরা আর মামুরা না, সারা পৃথিবীতে আমরা জানি সরকারি দল আর বিরোধী দল থাকে। আমি বারবার বলে আসতেছি, পৃথিবীতে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র, একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারের একটা বিরোধী দল থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। মানে এখানে কোনো বিরোধী দল নাই, সরকারের বিরোধী দল, সরকারি বিরোধী দল। মানে এরা যা বলবে তারা ইয়েস বলবে, এরা যে গীত গাইবে তারা সেইভাবে মিউজিক দেবে। এরা দেখবেন উভয় পক্ষ, আমরা দেখি যে উভয় পক্ষ কি কি বিষয় একমত। আমেরিকার সাথে গোপন চুক্তি হয়েছে, সেই ব্যাপারে তারা কথা বলবে না, এই ব্যাপারে তারা একমত। তারা কোন ব্যাপারে একমত? ভারত বিদ্বেষ ছড়াইতে হবে, আবার ভারত থেকে তেল আনতে হবে, তেল ছাড়া চলবে না। পাশাপাশি তারা কোন বিষয়ে একমত? ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ, ফৌজদারি না, রাষ্ট্রদ্রোহী অপরাধ। আপনি যখন বাংলাদেশে ৭২-এর সংবিধানকে অস্বীকার করবেন, এদেশে তো নাগরিক হওয়ারই আপনি যোগ্য নন। আপনার হয় আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, অথবা আপনাকে জেল খাটতে হবে, মাঝখানে জায়গা না। আপনি সরকারের সমালোচনা ১০০ বার করতে পারেন, আপনি
যেমন আমরা সরকারের সমালোচনা করতেছি, এটা আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই। ১০০ বার করেন, ১০০০ বার করেন, কম বেশি আমরাও করেছি। আপনি খালেদা জিয়ার সরকারের সমালোচনা করেন, এমনকি বঙ্গবন্ধুর সরকারের সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। সরকারের সমালোচনা তো গণতন্ত্রে অ্যালাউড। এখন আপনি যদি বলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, ফ্রড মাজারের মতো বলে ফেলেন, এটা তো ফাইজলামি আর ইত্রেমি, বদমাইশি ছাড়া আর কিছু না। আমি যদি এখন বলি যে শেখ হাসিনার সমালোচনা করা ফ্যাসিজম, আমি যদি বলি যে আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম, তাহলে আমি কি গণতন্ত্র মানি? তাহলে বাংলাদেশের বৃহত্তর একটি দল, সবচেয়ে বড় একটি দল, যে দল ইলেকশন করলে এখনই ক্ষমতায় চলে যাবে, যারা কয়েকবার ক্ষমতায় ছিল, যে দলটি বাংলাদেশ সৃষ্টি করেছে, আপনি সেই দলটাকে নিষিদ্ধ করা ফ্যাসিজম নয়, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। আর এই বুদ্ধিজীবীদের চেলা পেলারাই তো এখন সংসদে, বা তাদেরই রুহানি আওলাদেরা এই মুহূর্তে সংসদে, তারা তো এগুলো বলবেই। তারা সব তারাই। বললামই তো, এটা আমরা আর মামুরা হইলেও একটা কথা, এটা হলো সরকারি দল আর সরকারের বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল এটা। সুতরাং এই সরকারি বিরোধী দল কি বলবে? তারা ফাইজলামি করার জায়গা পায় না, তারা হাম নিয়ে সংসদে আলোচনা করে না। হামের টিকার কারণে শিশু মারা যাইতেছে, এখন তো বিদেশি পত্রিকাগুলো আসতেছে ডক্টর ইউনূসের জন্য দায়ী, কিন্তু বাংলাদেশের তথাকথিত এই মুসলাকা সরকার বলে এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ সরকার। যে বাচ্চার বয়স ১.৫ বছর, আওয়ামী লীগ কিভাবে টিকা না দেওয়ার জন্য দায়ী হলো? এগুলো মিনিমাম তো একটা মিনিমাম মানে আকলের সাথে তো কথা বলতে হবে, যে কথাটার মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে। আপনি সমালোচনা করেন, বঙ্গবন্ধুর সরকার সমালোচনা করেন, গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনি তো ৭২ সংবিধান নিয়ে ফাইজলামি করতে পারেন না। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনি ইত্রামি করতে পারেন না। এটা সরাসরি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করবেন। আপনাকে তো কেউ ছাড় দিবে না। এই মুহূর্তে আপনি হাতির কাঁধে চড়ে আসছেন, অনেক বড় দেখা যাচ্ছে, আমাদের ছোট ছোট দেখা যাচ্ছে, তারপর আমরা খালি হাত। আপনি হাতের উপরে বসে আছেন, পাশাপাশি আপনার কাছে ফলা আছে, বর্ষা আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, বন্দুক আছে, পাইক পেয়াদা আছে। আমরা খালি হাতায়, আপনি মনে করতেছেন না আপনি মহৎ কিছু, মহান কিছু, শ্রেষ্ঠ কিছু, কিন্তু হাতিটা যখন থাকবে না, আপনি নিচে নেমে আসবেন, তখন তো আপনি আমি বরাবর, তখন আপনি টিকতে পারবেন? এই যে ৭২ মুক্তিযুদ্ধ যারা বিরোধী এবং তাদের আন্ডা বাচ্চা, আপনি দেখেন, আমরা বহুবার বলেছি এই তথাকথিত ২০২৪-এর যে আন্দোলন, এটা হচ্ছে জামাত শিবির আন্দোলন, পেয়ারা পাকিস্তানিদের আন্দোলন। তারা বললো না না, এই সমস্ত বাচ্চারা তো কোমলমতি, একেবারে কোমলমতি, নির্মোহ এরা। এখন কি দেখলেন? নিজামীর এক ছেলে হচ্ছে জামাতের এমপি, আর নিজামীর আরেক ছেলে এনসিপি তে গেছে। এখন তো ক্লিয়ার। আরো প্রমাণ করতে হবে, আরো প্রমাণ করতে হবে যে এনসিপি বৈষম্য বিরোধী, তারপরে যে কি আরো কি কি আমজনতা খামজনতা যাই নাম বলেন, এগুলো সবই যোদ্ধা। জামাত শিবিরের একটা অংশ। এটা তো পরিষ্কার হয়ে গেছে। তো এরা তো সংবিধানের বিরোধিতা করবেই, এরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেই, এরা কয়দিন পরে আমাদের সংসদের বিরোধিতা করবে, এরা কয়দিন পরে সরাসরি তারা বলেছে কোট আন কোট যে হাদিকে নিয়ে এত ধর্ম মানে এত গান গাওয়া হয়, এত গীত গাওয়া হয়, সেই তালিবর্ষ ও অন্তস্তকেরা হাদি তো বলে গেছে যে এই কোট আন কোট তাদের ২০২৪ হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা বলে গেছে তাদের মহান নেতা হাদি। এই মহান নেতা তালিবর্ষ ও অন্তস্তকেরা হাদি, সে ভাসানীর চেয়ে বড় নেতা, নজরুলের চেয়ে বড় কবি, বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা, শেখ হাসিনার চেয়ে বড় নেতা। আজকে তো আরেক ভাবির পোলা বলেছে যে কি নুরুল ইসলাম নাহিদ নাকি পাটোয়ারি কথা বলছে, সে নাকি তারেক রহমানের চাইতে ১০০ গুণ বেশি জ্ঞান রাখে। তো এরকম মহাজ্ঞানীরা এখন ক্ষমতার বাইরে, কাকে নিয়ে আমরা কি বলবো? যাদের কাছে বঙ্গবন্ধু কিছু না, মৌলানা ভাসানী কিছু না, কাজী নজরুল ইসলাম কিছু না, সেই ভাবির পোলাদের সামনে আমি শেখ ফরিদার কি হব? কিন্তু এরা জানে না, লোকে যাহাকে বড় বলে বড় সেই হয়, আপনা নিজে যাকে বড় বলে বড় সেই না। এগুলো তাদের তার পড়ায় নাই। তারা শিবিরের কোচিং সেন্টারে পড়েছে, কোচিং সেন্টার থেকে প্রশ্নপত্র ফাঁস করেছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে, বুয়েটে গিয়ে ভর্তি হয়, আর বলে আমরা তারা বিরাট মেধাবী। এতই মেধাবী যে বাংলা মাসের ১২টা মাসের নাম আমার ভাবির পোলারা বলতে পারে না, এত মেধাবী তারা। আমরা দেখেছি এদের মেধাবী, এদের কত মেধা, এদের কত বিপ্লবী যোগ্যতা। তো এরা স্বাধীনতা বিরোধিতা করবেই, মুক্তিযুদ্ধ বিরোধিতা করবেই, এতে অবাক হওয়ার কিছু না। বরং এরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে আমি অবাক হব, বরং এরা যদি ৭২ সংবিধানের পক্ষে বলে আমি অবাক হব, বরং এরা ৩২ নম্বর যদি না ভাঙতো আমি অবাক হইতাম। বরং এরা একটা জিনিস শুধু পারে নাই, বঙ্গবন্ধুর যে সমাধি গোপাল টুঙ্গিপাড়ায়, সেটা শুধু ভাঙতে পারে না, এই দুঃখে তাদের এখন মন কান্দে। এটা করতে পারলে ১৬ কলা তারা ১৫ কলা শেষ করেছে। তারা সংবিধানকে নিয়ে ফাইজলামি করেছে, গণভোটের নামে ইত্রামি করেছে। জুলাই সন্ত্রাসীরা এক একজন এত বড় মহান মুক্তিযোদ্ধা, তাদের কথা না বললে আপনার ১৪ গোষ্ঠীকে তারা ভারতীয় দালাল বানায় ফেলবে। আপনি যদি সেই মহান
আমাদের ভাবির পোলা যে কেউ কেউ আবার জিন্দা শহীদ, আর এত শহীদ হয়েছে যে এর মধ্যে 400-500 বার ফেরত আসছে। আপনি তাদের যদি সমালোচনা করেন তাহলে আপনার স্থান হবে হাবিয়া দুজকে, বেহেশতের টিকিট আপনার ক্যান্সেল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এরা বিরোধিতা করবে, করতে দেন, জনগণ এগুলো বেশি দিন সহ্য করবে না। এরা জি যা শুরু করেছে, অর্থনীতির যে অবস্থা, কারণ আপনার পেটে যদি ভাত না থাকে, বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না, মায়ের আঁচলও ভালো লাগে না, প্রেমিকার চোখও ভালো লাগে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি আমরা সবাই এখন জানি, বাংলাদেশের জনগণ জানে যে দেশের অর্থনৈতিক কি অবস্থা। আমাদের গ্রাম্য ভাষায় কিছু কথা আছে এবং আমাদের প্রবাদেও আছে যে যার দেখতে নারী তার চলন বাঁকা। শেখ হাসিনা যদি তখন বলতো যে আসো ভাই বেহেশতে যাই, তারা তখন বলতো যে বেহেশত খুব খারাপ জায়গা, যা যাবো না। এরকম একটা পর্যায়ে ছিল। তো শেখ হাসিনা যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার বা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, আমরা দেখেছি ডান বাম মধ্য ডান কে সমালোচনা করে নাই, কে? এদের মধ্যে অনেক শ্রদ্ধাভাজনও ছিল, মানে যারা বিজ্ঞ পণ্ডিত তারা সমালোচনা করেছে, আমরা হাসতাম। এখন দেখি তাদের মধ্যে কেউ কেউ আবার এখন তারেক রহমানের প্রশংসা করতেছে, কেউ কেউ তো আইয়ুব খান পর্যন্ত চলে গেছে। এটা আইয়ুব খানের স্বপ্ন ছিল, কেউ কেউ তো বলে ফেলছে জিয়ার স্বপ্ন ছিল, কেউ কেউ তো বলে ফেলছে তারেক রহমানের স্বপ্ন ছিল, খালেদা জিয়ার স্বপ্ন ছিল। এখন সেগুলো আবার ক্রেডিট নিতে চায়। কিন্তু এরাই কিন্তু বলেছে যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে। এখন তারাই তার প্রশংসা করতেছে। মানে এদের আসলে স্ববিরোধিতার একটা লিমিট থাকা উচিত। এই যে রাজনীতিতে বদমাইশি থাকে আমরা জানি, রাজনীতিতে সঠতা জান আমরা জানি, কিন্তু সঠতা, বদমাইশিপনা এগুলো যখন একেবারে এরকম মানে শকুনে নাকি মৃত সব, কোন সব খেলেও নাকি পাখা ঢেকে খায় বলে আমরা গ্রাম্য লোকদের কাছে শুনেছি। এদের ন্যূনতম লজ্জাও নাই। এখন সেটা ভালো হয়ে গেছে। আজকে যদি এই 10% বাংলাদেশের 10% বিদ্যুতের নিশ্চয়তা আমরা পেয়ে গেলাম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। এটা যদি আজকে উদ্বোধন না হতো, এই সরকার অবস্থা তো আগামী 1 মাসের মধ্যে কাহিল হয়ে যাইতো আরো। এমনিতেই তো ভারতের ডিজেল ছাড়া চলে না। তারপরে আদানির বিদ্যুৎ ছাড়া চলে না। কি উপায়টা হইতো দেশে? ভয়াবহ সংকটে পড়ে যেতাম। এখন তারা সেটা স্বীকৃতি দিতেও নারাজ। তো আমাদের বাংলাদেশে তো খারাপ কাজ করলে সেটা 10 বার বলবো, না করলেও সেটা 50 বার বলবো। শেখ হাসিনার আমলে 30 লাখ 50 লাখ কোটি টাকা নাকি পাচার হয়েছে। তা উন্নয়ন কেমনে হইলো? এই বিদ্যুৎ কেন্দ্র নিয়েই বলেছে। এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়েই বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই বলা হয়েছে যে এখান থেকে নাকি শেখ হাসিনা সব টাকা চুরি করে নিয়ে গেছে। অথচ এখানে বাংলাদেশের শেয়ারই হচ্ছে 10%, 90% রাশিয়ার। সেখান থেকে কিভাবে 5 বিলিয়ন 10 বিলিয়ন চুরি করে নিয়ে গেল? মানে এইরকম আজগুবি কথাবার্তা তো বলা হয়েছিলই। পাশাপাশি বলা হয়েছে এটা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তারা রাশিয়ার সেই পারমাণবিক দুর্ঘটনার উদাহরণ দিত। এখন সেটা নিয়ে ক্রেডিট নেয় কেন? আসলে এর মাধ্যমে শেখ হাসিনাকেই কিন্তু তারা সামনে তুলে নিয়ে আসে। তারা এখন যতবার শেখ হাসিনাকে গালাগালি করতেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ততই তার সামনে চলে আসতেছে। এটা স্বপ্নদ্রষ্টা কে? নিশ্চয়ই বিএনপির লোক রাশিয়া যাবে না, নিশ্চয়ই জামাতের লোক রাশিয়া যাবে না, নিশ্চয়ই আইয়ুব খান রাশিয়া থেকে এই প্ল্যান নিয়ে আসে নাই, শেখ হাসিনাই এনেছে। এটা স্বীকার করতে তাদের এখন জিভায় ব্যথা, মুখে ব্যথা, দিলে ব্যথা। কিন্তু তাদের কিন্তু মুরদ নাই এগুলো কোনো প্রকল্প হাতে নেয়। 18 মাস তো আমরা তো দেখলাম ইউনূস তার নিজের 666 কোটি টাকা ট্যাক্স মকুব করালো। তার যে মামলা ছিল 29 সাল পর্যন্ত অ্যাডভান্স। পৃথিবীর কোন দেশে মানে দুর্নীতির, ক্ষমতার অপব্যবহারের এর চাইতে আর কোন প্রতিষ্ঠান তো আছে যে 29 সাল পর্যন্ত তার ব্যবসার খাজনা ট্যাক্স মাফ, তিনি ক্ষমতায় থেকে এটা করে নেন? কি হাস্যকর ব্যাপার। তিনি নাকি আবার মহাপণ্ডিত, হাস্যকর ব্যাপার। এই ব্যাপারে বদরুদ্দিন উমরের উদাহরণ দেওয়া হয় যে চিঙ্কু মামেরা বা বিএনপিরা বা জামাতিরাও আজকাল বদরুদ্দিন উমরের কমরেড চিঙ্কু বাম, উনি আসলে সোভিয়েত পন্থী, চাইনিজ পন্থী, সেই কমরেড বদরুদ্দিন উমর এই গ্রামীণ ব্যাংকের দরিদ্র নিয়ে ব্যবসা করেছে। উনি তো আমাদের বিজ্ঞ আইনজীবী তো বললেন আহমদ সফার কথা, বদরুদ্দিন উমরও লিখেছিলেন, যেটা শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে।
সেই বইতে তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে দারিদ্রকে ব্যবসায় পরিণত করে ইউনূস নাম কামিয়েছেন, পয়সা কামিয়েছেন, সেখানে তুলে ধরেছেন এই বদরুদ্দিন উমর। মৌলভী সাহেবেরা সবকিছু বলে, এটা বলে না। অবশ্য মৌলভী সাহেবের আগে কাছে কয়েকদিন আগে এই এই ডক্টর ইউনূস ইমাম ছিলেন, নবী ছিলেন, আল্লাহর খোদা বলা বাদ ছিল শুধু। এখন তারাই দেখি গালাগালি করে। তো যত কিছুই বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য শেখ হাসিনা এইখানে আর্টিস্ট, তাকে এইখানে আপনি ফ্যাসিস্ট বলতে পারবেন না, তাকে আর্টিস্ট মনে করতে হবে, সারা পৃথিবী জানে। এখন আমাদের দেশের মানুষ চিঙ্কু বামদের তিন কাম, শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভারত, এগুলোর বদনাম তারা করতেছে, তারা করবেই। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে শেখ হাসিনা আর্টিস্ট। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে যেটা আমরা দেখলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে তিনি ছিলেন মিশনারি এবং ভিশনারি। তার জন্য আজকে তিনি এটা করেছেন। কেউ দেখা এরকম কিছু করে, তারা আরেকটা মেট্রো রেল বানাইতেছে, যে বানাক, পদ্মা ব্রিজ 2টা বানাক, যমুনা ব্রিজ 3টা বানাক, তারা আরেকটা স্যাটেলাইট বানাক, তারা আরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবনা আনুক, আমরা দেখতে চাই। কিন্তু তাদের সেই মুরদ হবে না, সেই সাহস, সেই সৎসাহস, সেই মিশন ভিশন কোনটাই তাদের নেই, থাকার কথাও না। কারণ মুসলেকা দিয়ে ক্ষমতায় আসা আর জনগণের ভোটে ক্ষমতায় আসার বহুত পার্থক্য থাকে। তারা এসেছে মুসলেকা দিয়ে, তারা মুসলেকাতে যা যা লেখা আছে তার বাইরে তারা কিছু করতে পারবে না, করার ইচ্ছাও তাদের নেই। সুতরাং শেখ হাসিনা ফ্যাসিস্ট যারা বলতেছে, তাদের মুখ দিয়েই দেখবেন এখন বলতে হবে, এবং বলতে তারা বাধ্য হবে। জনগণ এখনো তাকে আর্টিস্ট হিসেবে মেনে নিছে। এটা আপনি আমি যতই তার বিরোধিতা করি, মানুষ শুনবে না। আর মানুষ দেখতেছে যে বিদ্যুৎটা কার, মেট্রো রেলটা কার, পদ্মা ব্রিজটা কার। জি, ধন্যবাদ। নির্বাচনের মাত্র 3 দিন আগে মোহাম্মদ ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের কথা অক্ষরে অক্ষরে পালন করে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই করেছিল। চুক্তিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর যে কোনো সুস্থ বাংলাদেশের মাথায় বাজ পড়ছে। চুক্তির পর থেকে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি বাংলাদেশের জন্য কোনো আশীর্বাদ নাকি পরাধীনতার নতুন দলিল? আমাদের প্রশ্ন হলো, চুক্তিটি কি সাংবিধানিক ধারা মেনে করা হয়েছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, চুক্তিটি বাংলাদেশের সংবিধানের ধারা মেনে হয়নি। যদি সাংবিধানিক ধারা মেনে না হয়, তাহলে যে বিএনপি নির্বাচনের পর থেকে কথায় কথায় সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাচ্ছে, তারা কেন এই ইউনূসের চাপিয়ে দেয়া সাংবিধানিক বোঝা বয়ে বেড়াচ্ছে? তাহলে এটা কি জুলাই সনদের মতো নির্বাচন আদার কোনো আপোষনামা ছিল, নাকি ছিল অন্য কিছু? আবার যে জামাত ও এনসিপি কথায় কথায় দেশ বিরোধী চুক্তি ইস্যুতে ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে মাঠ কাঁপায়, তাদের মধ্যে মার্কিনের চুক্তি নিয়ে শুনশান নীরবতা কেন? সংসদের প্রথম অধিবেশনের 25টি দিনে কেন এই চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি নোটিশও কেউ আনলো না? এত বড় রাজনীতির পিছনে রহস্য কি? এই চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এর ভারসাম্যহীনতা। সহজ কথায়, চুক্তিতে বাংলাদেশের উপর অসংখ্য শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা নেই বললেই চলে। ইউনূস সরকার যে চুক্তিটি আমেরিকার সাথে করেছিল, সেটিতে আসলে ভারসাম্যের সও ছিল না। আছে শুধু ভার, আর ভার বাংলাদেশ আর দেশটির মানুষকে টানতে হবে বছরের পর বছর ধরে। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিটির বিশিষ্ট ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী, চুক্তির মূল পাঠ্যে বাংলাদেশ শ্যাল বা বাংলাদেশ অবশ্যই করবে এই শব্দগুচ্ছটি 108 থেকে 135 বার ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইউএস শ্যাল বা যুক্তরাষ্ট্র করবে শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে মাত্র 6 বার। এই সংখ্যাতাত্ত্বিক ব্যবধানই প্রমাণ করে চুক্তিটি কোনো দ্বিপক্ষীয় অংশীদারিত্ব নয়, বরং বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া একতরফা শর্তের দলিল। অর্থাৎ চুক্তিটি এমনভাবে লেখা হয়েছে যাতে বাংলাদেশ কেবল হুকুম পালন করবে আর যুক্তরাষ্ট্র সুবিধা নেবে। দর্শক, চুক্তিটিতে আছে শুল্কের ধোঁকাবাজি। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বাংলাদেশের পণ্যের উপর শুল্ক 1% কমিয়েছে, মানে 20% থেকে 19% করেছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশি পণ্যে বর্তমানে গড়ে 34.5% শুল্ক দিয়ে মার্কিন বাজার ঢুকতে হবে। বিনিময়ে বাংলাদেশ 4,500টি মার্কিন পণ্যকে 1 টাকাও শুল্ক ছাড়া দেশের বাজারে ঢোকার অনুমতি দিয়েছে। শুল্কের আরও একটি গুরুতর দিক হলো নির্দিষ্ট মার্কিন পণ্য আমদানির কঠোর বাধ্যবাধকতা।
চুক্তিতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে আগামী 5 বছরে অন্তত 35 লাখ টন মার্কিন গম কিনতে হবে। এছাড়া 15 বছরের $15 বিলিয়ন মার্কিন এলএনজি গ্যাস এবং বিমানের জন্য 14টি বোয়িং বিমান কিনতে হবে, যার দাম প্রায় 45,000 কোটি টাকা। এর মানে হলো বাংলাদেশ অন্য দেশ থেকে কম দামে এসব জিনিস কেনার সুযোগ হারালো। এই চুক্তি অনুযায়ী অন্য দেশের সাথে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে না। চুক্তির 3-এর 2 ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো দেশের সাথে কোনো ডিজিটাল বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে বাংলাদেশি পণ্যের উপর 37% শাস্তিমূলক শুল্ক বসাতে পারবে। এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির উপর বড় আঘাত। এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে উপেক্ষা করে নির্দিষ্ট কিছু প্রকৃতিগত শূকরের মাংস, যেমন ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চরিজো, এগুলো আমদানির সুযোগ দেওয়ার শর্তটিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যা বাংলাদেশের বিদ্যমান নীতি কাঠামোর বিরোধী। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে স্বল্প মেয়াদে সবচেয়ে বড় আঘাত আসবে রাষ্ট্রের রাজস্ব খাতে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এবং সিপিডি এর হিসাব অনুযায়ী 4,000-এর বেশি মার্কিন পণ্যকে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশ প্রতি বছর অন্তত $100 মিলিয়ন বা 1,200 কোটি টাকারও বেশি নিট রাজস্ব হারাবে। মধ্যমেয়াদে বাংলাদেশের কৃষি, দুগ্ধ ও পোলট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে। চুক্তিতে মার্কিন ডেইরি, পোলট্রি এবং সয়াবিন পণ্যের জন্য যে শুল্কমুক্ত বাজার উন্মুক্ত করা হয়েছে, তার ফলে মার্কিন সরকারের ভর্তুকিপ্রাপ্ত সস্তা কৃষি পণ্য বাংলাদেশের বাজার দখল করবে। ওষুধের বাজারেও এর প্রভাব হবে ভয়াবহ। মার্কিন পেটেন্ট বা মেধাস্বত্ব আইন মেনে চলতে গিয়ে আমাদের দেশের কোম্পানিগুলো আর সস্তায় ওষুধ তৈরি করতে পারবে না। দীর্ঘমেয়াদে এই চুক্তি বাংলাদেশকে এক গভীর ভূ রাজনৈতিক মেরুকরণের মধ্যে বন্দী করে ফেলবে। বিমানের মতো বড় মাপের ক্রয়ের ক্ষেত্রেও সস্তা ও উন্নত বিকল্প যেমন এয়ারবাসকে উপেক্ষা করে শুধুমাত্র মার্কিন বোয়িং কেনার বাধ্যবাধকতা রাষ্ট্রীয় কোষাগারের উপর দীর্ঘমেয়াদী ঋণের বোঝা চাপিয়ে দেবে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। এছাড়া রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চীনের সাথে প্রযুক্তিতে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার যে পরোক্ষ শর্ত আছে, তা বাংলাদেশকে একটি নির্দিষ্ট বলয়ে বন্দী করে ফেলবে। চুক্তির এসব সমালোচনার কথা আমাদের অনেকেই হয়তো এর মধ্যে জানেন। আজকে আমরা চুক্তিটি নিয়ে যে প্রশ্নটি তুলতে চাই সেটি হলো, এই যে তড়িঘড়ি করে মোহাম্মদ ইউনূস চুক্তিটি করলো, সেটি কি বাংলাদেশের সর্বোচ্চ আইন মানে সংবিধান অনুযায়ী ঠিক আছে কিনা? বাংলাদেশের সংবিধানের 145-এর ক অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সংসদীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। যদি কোনো চুক্তি জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট হয়, তবে তা সংসদের গোপন অধিবেশনে পেশ করার বিধান রয়েছে। কিন্তু 9 ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তিটির ক্ষেত্রে দেখা গেছে এক চরম গোপনীয়তা। ইউনূসের আমলে সংসদ ছিল না, সেক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে দাবি করতে পারে সংসদ যেহেতু ছিল না, তাই সংসদে পাঠানোর কোনো বালাই নেই, কিন্তু রাষ্ট্রপতিকে জানানোর বাধ্যবাধকতা ছিল। দেখে আসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বলছেন এই চুক্তিটি নিয়ে। 2026 সালের 21 ফেব্রুয়ারি শুক্রবার রাতে বঙ্গভবনে কালের কণ্ঠ নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটি অত্যন্ত গোপনে সম্পাদন করেছে এবং এ বিষয়ে তাকে মৌখিকভাবে বা লিখিতভাবে কিছুই জানানো হয়নি। রাষ্ট্রপতিকে যখন কালের কণ্ঠ এই বিষয়ে প্রশ্ন করেছিল, তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সেটি হুবহু এরকম, না কোনো কিছুই আমি জানি না, এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানোর দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, কিন্তু তিনি তা করেননি। রাষ্ট্রপতি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, সংবিধান অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় চুক্তি রাষ্ট্রপতিকে জানানো একটি আবশ্যিক বিষয়, কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একবারের জন্য তার সাথে দেখা করেননি বা এ বিষয়ে কোনো ব্রিফিং দেননি। দর্শক,
রাষ্ট্রপ্রধানের এই স্বীকারোক্তি প্রমাণ করে চুক্তিটি সম্পাদনের ক্ষেত্রে সাংবিধানিক রীতিনীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এরপরও প্রশ্ন থেকে যায়, সেটি হলো এত বড় এবং বহু বিতর্কিত একটা চুক্তি নিয়ে কেন জাতীয় সংসদে আজ অবধি আলোচনা হলো না। এই প্রশ্নটা উঠে আসছে কারণ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে নানা ইস্যুতে সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাচ্ছে, অথচ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের 25 দিনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি কেন আলোচনার তালিকায় এলো না, সেটি একটি বড় বিষয়। গত 12ই মার্চ থেকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। প্রথম অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল 25টি, অধ্যাদেশ তোলা হয়েছে 133টি, অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে 91টি, সব মিলে মোট 94টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এই অধিবেশনে 5টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। কার্যপ্রণালী বিধির 62টি বিধিতে 16টি নোটিশ পাওয়া গেছে, এর মধ্যে 2টির উপর আলোচনা হয়েছে। 68টি বিধিতে পাওয়া 9টি নোটিশের মধ্যে 1টি নোটিশের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। 71 বিধিতে গৃহীত 38টি নোটিশের উপর আলোচনা হয়েছে এবং 71 ক বিধিতে 2 মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে 207 বার। 164টি বিধিতে 14টি নোটিশের মধ্যে একটি গৃহীত হয়েছে এবং তা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে। 266টি বিধিতে 3টি নোটিশ পাওয়া যায়, তার পরিপ্রেক্ষিতে 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। প্রশ্ন হলো, এত নোটিশের মধ্যে সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা 297 জন সদস্যের কেউ এখনো বিষয়টি সংসদে আলোচনার জন্য তুলল না। যদিও স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা 29 এপ্রিল পয়েন্ট অফ অর্ডারে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছিলেন, তখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ 301 বিধি উল্লেখ করে তাকে থামিয়ে দেন। স্পিকারের ব্যাখ্যা অনুযায়ী পয়েন্ট অফ অর্ডার শুধুমাত্র সংসদের চলমান শৃঙ্খলার সাথে সম্পর্কিত হতে পারে, কোনো নতুন প্রশ্ন তোলার জন্য এটি সঠিক ফোরাম নয়। তিনি রুমিন ফারহানাকে সরাসরি বিধি অনুযায়ী নোটিশ দিতে বলেন। রুমিন ফারহানা একটি বেসরকারি গণমাধ্যমকে বলেছেন তিনি 68 ধারায় নোটিশ আনেননি। এই ধারাতে যে শর্ত আছে সেটি তিনি পূরণ করতে পারতেন না বলেই তিনি দাবি করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 68 ধারা অনুযায়ী কোনো সদস্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে কোনো বিষয় আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিতে পারেন। এই নোটিশটি অন্তত 2 দিন আগে জমা দিতে হয় এবং এতে অন্তত 5 জন সদস্যের স্বাক্ষর থাকতে হয়। স্পিকারের সন্তুষ্টি সাপেক্ষে সপ্তাহে অন্তত 2 দিন এই ধরনের আলোচনার জন্য বরাদ্দ রাখা যায়। প্রশ্ন হলো, কেন বিএনপি বা জামাত এমনকি এনসিপি যাদের 5-এর বেশি সংসদ সদস্য আছে তারা কেন এই ধারায় নোটিশ আনলেন না চুক্তিটি নিয়ে আলোচনার জন্য? সমালোচকরা মনে করেন এই নীরবতার পেছনে গভীর রাজনৈতিক সমঝোতা থাকাটাই স্বাভাবিক। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছিল তার সবগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়, অথচ এসব চুক্তি নিয়ে মাঠ গরম করে ফেলতো বিএনপি ও জামাত। আর এনসিপি তো ঢাকা না দিল্লি বলে বহুবার গলা ফাটিয়েছে। সেখানে আমেরিকার সাথে এমন অসম চুক্তি নিয়ে বিএনপি, জামাত আর এনসিপি সংসদ সদস্যরা একেবারে মুখে কুলু পিবায় এঁটেছেন কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খলিলুর রহমানকে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনে একটি বার্তা রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন গত 4 মার্চ। তার উত্তর ছিল, এই চুক্তিতে প্রধান 2 দল বিএনপি ও জামাত ইসলামীর সম্মতি ছিল। তিনি বলেছিলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের প্রধান 2টি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগে কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। তখন তা অস্বীকার করে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, ওই চুক্তি নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তবে বিষয়টাতে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি বাংলা বলছে,
এর মধ্যেও এই সরকারের অবস্থানের ইঙ্গিত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আবার বিরোধী দল হিসেবে জামাত ইসলামী যেখানে ভারতের সাথে যে কোনো অসম চুক্তির বিরুদ্ধে সোচ্চার থাকে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের পরাধীনতামূলক চুক্তির বিষয়ে তাদের নমনীয় অবস্থান অনেককে বিস্মিত করেছে। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর জানিয়েছিলেন তারা চুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করবেন এবং নেতিবাচকগুলো পর্যালোচনা করবেন। এই পর্যালোচনার দোহাই দিয়ে তারা সংসদে আলোচনার জন্য বিষয়টি তুলে নেন। অথচ চুক্তিটিতেই বলা আছে বাংলাদেশ ও আমেরিকা যে কোনো এক পক্ষ চাইলেই 60 দিনের নোটিশ দিয়ে চুক্তিটি বাতিল করতে পারবে। বিএনপি বাতিল তো করেইনি, উল্টো ইউনূসের চাপিয়ে দেওয়া 14টি বোয়িং কেনার চুক্তিও করে ফেলেছে। আবার যেহেতু স্পষ্টভাবে চুক্তিটি করার সময় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করা হয়নি, সেটির কারণেও ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ বা বিসিএলটি অনুযায়ী বাংলাদেশ এই চুক্তিটি বাতিল করতে পারে। বিএলসিটির 46 ধারা অনুযায়ী কোনো রাষ্ট্র একটি চুক্তিকে অবৈধ ঘোষণা করতে পারে যদি সেই চুক্তিটি স্বাক্ষরের সময় তার অভ্যন্তরীণ আইনের কোনো মৌলিক গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘিত হয়, যেটি এই চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের 145-এর ক অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। কিন্তু সব সময় সংবিধান রক্ষার দোহাই দেয়া কিংবা সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী বিএনপির রাজনৈতিক বাস্তবতা এক্ষেত্রে একেবারেই ভিন্ন। বিবিসি বাংলা সরকার একটি সূত্রের বরাত দিয়ে তাদের খবরে বলেছে, প্রায় 2 দশক পর বিএনপি ক্ষমতায় এসেছে, আর এই সরকারের বয়স 2 মাসের কিছুটা বেশি। সেই সরকার চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে বা কেন? বিএনপির আরেকটি পক্ষ বলছে, মাত্র একদিন আগেই সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন আদায় করার জন্যই আপোষ করতে তারা জুলাই সনদ স্বাক্ষর করেছিলেন। বিএনপির ওই পক্ষটির প্রশ্ন হলো, এই চুক্তিটিও কি তাহলে নির্বাচনী রাজনীতির আপোষের অংশ ছিল? অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলছেন সবার আগে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিটা দেখাচ্ছে যে সরকার সবার আগে যুক্তরাষ্ট্র এই নীতি অনুযায়ী চলছে। দর্শক, 9 ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য একটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে সংবিধান লঙ্ঘন করে এটি সই করা হয়েছে, অন্যদিকে এর শর্তগুলো বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। সংসদের নীরবতা এবং বিএনপি জামাতের রহস্যজনক অবস্থান প্রমাণ করে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে রাজনৈতিক ক্ষমতা রক্ষা হয়তো বড় হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার কাছ থেকে বাংলাদেশ যে 14টা বোয়িং কিনছে এটা ইতিমধ্যে আমরা সবাই জানি, কিন্তু যে প্রশ্নটি উঠে এসেছে সেটা হলো যে কত টাকা দিয়ে এই বোয়িংগুলো কেনা হচ্ছে। পাশাপাশি একটি গুঞ্জন উঠেছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগের কথা ভাবছেন। সেই সাথে আজকে আমি আপনাদের বলবো কাশিমপুর মহিলা কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ পারভীনের কিছু নিষ্ঠুরতা এবং কুকীর্তির কথা। নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটি করেছিল এবং যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল সেটি নিয়েই এখন আর এটি আসলে ডিসক্লোজ করা হবে না বললেও এটা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে এবং এটি যে আসলে একটি দাসত্বের চুক্তি, একটি গোলামির চুক্তি, এটা নিয়ে আমিও কথা বলেছি, আপনারাও জানেন। কিন্তু এই যে 14টা বোয়িং কিনলো, এই বোয়িং বাংলাদেশ কবে পাবে এবং এই বোয়িংগুলোর আসলে দাম কত? ফেব্রুয়ারি মাসে যখন এই চুক্তিটা হয় সেই সময়ে বাংলাদেশের মিডিয়া ইনক্লুডিং ডেইলি স্টার তারা বলেছিল যে 30-35 হাজার কোটি টাকায় বাংলাদেশ 14টা বোয়িং কিনবে। কিন্তু গত 30 এপ্রিল যে 14টা বোয়িং ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হলো সেখানে আমরা দেখলাম যে 45 হাজার কোটি টাকা দিয়ে এই 14টা বোয়িং কেনা হবে। ফেব্রুয়ারি মাসের 35 হাজার কোটি টাকা এপ্রিলে এসে 45 হাজার কোটি টাকা হয়েছে। কেন এই 10 হাজার কোটি টাকা বেড়ে গেল 2 মাসে? এই 10 হাজার কোটি টাকা তাহলে কার পকেটে যাবে? 14টা বোয়িং কিনতে অতিরিক্ত 10 হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিল থেকে দেওয়া হবে এবং এই টাকাটা ভাগাভাগি হবে।
আপনারা জানেন যে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারা ছিল। এই চুক্তির পেছনে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের অনেক ভূমিকা আছে। এমনকি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও তিনি অনেক কাজ করেছেন, কিন্তু তিনি নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকেননি। এবং তিনি এই কারণেই থাকেননি যে তার উপস্থিতি হয়তো নানা রকম বিতর্কের সূত্রপাত ঘটাতে পারে, কিন্তু সেখানে আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতি। বোয়িং কেনার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হুমায়ুন কবিরের ভূমিকাটা কি, এবং এই যে 10,000 কোটি টাকা বেশি দামে বোয়িং কেনা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এই টাকাটা ভাগাভাগি হবে বিভিন্ন জনের সাথে, এই ভাগাভাগির সাথে জড়িত এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। স্বভাবতই দেশবাসীর পক্ষ থেকে আমরা জানতে চাই কেন 10,000 কোটি টাকা অতিরিক্ত দিয়ে 14টা বোয়িং কেনা হচ্ছে, এবং এই বোয়িং কবে আমরা ডেলিভারি পাবো। কোথাও কোথাও বলা হচ্ছে যে 2031 সালে আমরা এই বোয়িংগুলো ডেলিভারি পাবো, কিন্তু ভারতের অভিজ্ঞতায় দেখা গেছে ভারত 60টিরও বেশি আধুনিক হেলিকপ্টার কিনেছিল এবং তারা পুরো টাকা দিয়ে দিয়েছে আমেরিকাকে, কিন্তু আজ অবধি তারা একটা হেলিকপ্টারও ডেলিভারি পায়নি। সুতরাং টাকা দেওয়া হবে বোয়িং কোম্পানিকে, কিন্তু বোয়িং কবে বাংলাদেশে আসবে এই নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু আছেই। এবং যেখানে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে ভীষণভাবে চাপের মুখে এবং সরকার চলছে প্রতিদিন ব্যাংক থেকে লোন নিয়ে, সেখানে অপ্রয়োজনীয়ভাবে বোয়িং কেনা এবং সেই বোয়িং কিনতে গিয়ে আবার 10,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা, মানে 10,000 কোটি টাকা লুটপাটের একটা ব্যবস্থা করা, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানামুখী আলাপ চলছে। এই বোয়িং বিতর্কের সাথে সাথেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি পদত্যাগের কথা ভাবছেন এবং তিনি একাধিকবার বর্তমান সরকারকে তার পদত্যাগের ইচ্ছের কথা জানিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনের পরে ক্ষমতা আসার পরে এই মহামান্য রাষ্ট্রপতি তিনি একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে ইউনূস আমলে তার অসহায়ত্বের কথা তুলে ধরেছেন এবং তাকে কিভাবে পদে পদে অপমানিত করা হয়েছিল, তাকে কিভাবে ক্ষমতাহীন করা হয়েছিল, কিভাবে তার প্রেস সেকশনটাকে সরিয়ে নেওয়া হয়েছিল, এই কথাগুলো তিনি বলেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে তিনি সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে প্রথম অধিবেশনে বক্তৃতা দিয়েছেন এবং তিনি যে বক্তৃতাগুলো দিয়েছেন সেগুলো তাকে যারা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছিল এবং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি যে ভাষণগুলো দিয়েছেন সেটি তার বিশ্বাস তার সাথে কন্ট্রাডিক্টরি ছিল। তিনি আসলে বিএনপি সরকারের লিখে দেওয়া ভাষণটি পাঠ করেছিলেন। শোনা যায় যে এই নিয়েও তার মধ্যে একটা অসন্তোষ কাজ করেছিল। কিন্তু বিএনপি সরকার কেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতিকে রেখে দিয়েছে? বিএনপির ঘরের খবর যেটা, সেটা হলো যে এই মুহূর্তে যদি বিএনপি থেকে কাউকে রাষ্ট্রপতি করতে হয় তাহলে কাকে করবেন? বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন, এরকম একাধিক হেভি ওয়েট ক্যান্ডিডেট রয়েছে। তারেক রহমান কাকে রেখে কাকে রাষ্ট্রপতি করবেন? আবার এই রাষ্ট্রপতির দৌড়ে আবার নতুন করে আরেকটা নাম আমরা শুনছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। তার নামও ইদানিং আলোচিত হচ্ছে যে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিতে পারে। যদিও এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে বিএনপির যে অতীত অভিজ্ঞতা সেটা আদৌ সুখকর ছিল না। তো সেই জায়গা থেকে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মতো বিপজ্জনক সিদ্ধান্ত বিএনপি নেবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু তিনি থাকতে চাচ্ছেন না, তিনি চলে যেতে যাচ্ছেন এবং আরো অনেক কারণ আছে। সংসদে তিনি যেদিন বক্তৃতা দিতে গিয়েছিলেন সেদিন জামাত এনসিপির সাংসদরা তাকে যেভাবে অপমান করেছে এবং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে
এই ৭১-এর পরাজিত শক্তির আস্ফালনকেও খুব ভালোভাবে দেখেন না। এর আগে বিভিন্ন বিদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সো এই নানাবিধ অপমানের কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অনেক হয়েছে, আর নয়, এবার তিনি চলে যেতে চান। কিন্তু তিনি শেষমেশ যেতে পারবেন কিনা সেটি আমাদের দেখতে হবে। এর মধ্যে দিয়ে তিনি দীর্ঘদিন পরে দেশের বাইরে যাচ্ছেন। তিনি আগামী ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যাবেন এবং ১৭ মে তিনি ফিরে আসবেন বলে জানা গেছে, এবং এর মোটামুটি এর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তিনি ফিরে আসার আগে বা ১৭ তারিখের আগে পরে আপনাদের এই নিয়ে আরো কিছু কথা বলবো। এই অনুষ্ঠানটি করবার সুবাদে আমার সাথে অনেকেরই যোগাযোগ হয়, অনেকেই আমাকে ফোন করেন, আমিও করি, এবং অনেকেরই সুখ দুঃখের কথা আমি শুনি। আমি বেশ কিছুদিন ধরে কাশিমপুর মহিলা কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালনরত নাহিদা পারভিনের নিষ্ঠুরতা এবং কুকীর্তির কথা শুনছিলাম। তিনি ২০২৪ সালের অক্টোবরে এই সিনিয়র জেল সুপার হিসেবে কাশিমপুর মহিলা কারাগারে দায়িত্ব পালন করতে আসেন এবং ২৫ সালের এপ্রিলে তাকে বদলি করে দেওয়া হয় সিলেট জেলা কারাগারে। তিনি সিনিয়র জেল সুপার হিসেবে এই যত আওয়ামীপন্থী যারা বন্দী রয়েছেন সবার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতেন। এই যে আওয়ামীপন্থী যারা রাজনৈতিক কর্মী, ছাত্রলীগ কর্মী বা আওয়ামী অনুসারী বলে ধারণা করা হয়, বুদ্ধিজীবী, তাদের অনেককেই তারা সাজাপ্রাপ্ত এবং সশ্রম কারাদণ্ড না পাওয়া সত্ত্বেও তিনি তাদের দিয়ে মাটি কাটানোর মতো কঠিন কাজ করতেন, এবং তিনি বেছে বেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা সমমনা বুদ্ধিজীবীদের এই সেলের মধ্যে খারাপ জায়গাগুলোতে দিতেন। বাথরুমের পাশে এই ড্রেনের গন্ধ আসে এরকম জায়গায় রাখতেন। রোজার সময়, সেহরির সময় সাধারণত একটু ভালো খাবার দেওয়া হয় রোজা রাখার। তিনি প্রথম দিন থেকে তিনি এই মহিলা কয়েদিদের জন্য শুধুমাত্র ভাত এবং ডাল বরাদ্দ করেন। সাধারণত একটু লেবু, কাঁচামরিচ এগুলো দেওয়া হতো, কিন্তু তিনি এগুলো বাতিল করে দেন। তিনি আওয়ামী লীগের বড় নেত্রী বা সাবেক মন্ত্রী কারোর সাথেই ভালো ব্যবহার করতেন না, এবং তিনি নিয়ম করে দিয়েছিলেন যে তার সাথে দাঁড়িয়ে কথা বলতে হবে। এমনকি আওয়ামী লীগ আমলে মন্ত্রী ছিলেন, ৩-৪ বারের এমপি নির্বাচিত হয়েছেন, তাদের সাথেও তিনি খুবই রূঢ় আচরণ করতেন। তেমন একজন মন্ত্রী, যিনি পেশায় চিকিৎসকও, তাকে একদিন কথা বলছিলেন, তারা বলছেন যে আপনি দাঁড়িয়ে কথা বলছেন না কেন। মানে এরকমের অধ্যত্ত এই নাহিদা পারভিন দেখাতেন, এবং তিনি বলতেন কেউ তার কিছু করতে পারবেন না, কারণ তিনি নাকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্নি। এই ডক্টর ইউনূসের আত্মীয়। এই পরিচয় দিয়ে তিনি জেলখানায় আওয়ামীপন্থী নারী বন্দীদের উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতেন, এবং তার এই কর্মকাণ্ড কিন্তু অন্যান্য জেল সুপার, জেলার বা অন্যরাও অনেকে পছন্দ করতেন না, কিন্তু তার দাপটের কাছে সবাই ছিলেন অসহায়। এই নাহিদা পারভিন যেখানেই থাকুক, তার যে কৃত অন্যায়, যে নির্যাতন তিনি আওয়ামী লীগ পন্থীদের উপরে চালিয়েছেন, এই ডকুমেন্টটা থাকলো কোনো একদিন হয়তো তার কৃত অন্যায় অপকর্মের বিচার বাংলাদেশে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।